প্রিয় শিক্ষার্থী, নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার আমরা পড়ছিলাম এবং এই চ্যাপ্টারের আজকের যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে জড়তার ভ্রামক। তো আসো আমরা প্রথমে একটু দেখে নেই যে জড়তার ভ্রামক আসলে কি, এটা আসলে কি প্রকাশ করতে চাচ্ছে বা এটা কি বলতে চাচ্ছে, এই টপিকটার অর্থটা কি সেটা বোঝার পরে আমরা ডেফিনেশন বা ইকুয়েশনে যাব। তো দেখো, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা ভর নামক একটা রাশির সাথে পরিচিত হয়েছিলাম। তো মনে করো যে এটা একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m এবং এই বস্তুর ওপর যদি আমি একটা F বল প্রয়োগ করি তাহলে এই বস্তুর ভিতরে একটা ত্বরণ সৃষ্টি হবে এবং সেখানে আমরা ইকুয়েশনটা লিখতে পারি F সমান ma। এখন এখানে যেটা হচ্ছে সেটা হলো সাধারণত ভর কিসের পরিমাপ নির্দেশ করে? জড়তা। ভর নির্দেশ করে জড়তার পরিমাণ। এর মানে হচ্ছে একটা বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, এবং জড়তা যত বেশি সেই বস্তুকে গতিশীল করা বা সেই বস্তুকে থামানো তত বেশি কঠিন। তার মানে একটা বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা বেশি, জড়তা বেশি হওয়া মানে তাকে স্থির অবস্থা থেকে গতিশীল করাটা কঠিন, তার গতিশীল বেগের মান বাড়ানো বা কমানো কঠিন, আবার তাকে থামানোটাও খুব কঠিন যার জড়তা বেশি। তো এখন রৈখিক গতির ক্ষেত্রে এই ভর তোমার জড়তার পরিমাণটা নির্দেশ করত। অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে ভরের কাজ কী ছিল? যে ভারী বস্তুকে গতিশীল করা কঠিন বা থামানো কঠিন, আর হালকা বস্তুকে গতিশীল করাও সহজ আবার থামানোও সহজ। তো আমাদের আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি জড়তার ভ্রামক, এই টপিকটা আসলে ভরেরই অনুরূপ একটা রাশি। ভরের অনুরূপ একটা রাশি হচ্ছে জড়তার ভ্রামক। তার মানে আমরা লিখতে পারি রৈখিক গতিতে ভরের যে ভূমিকা কৌণিক গতিতে সেই ভূমিকা জড়তার ভ্রামক পালন করে। এইটার মানে হচ্ছে একটা বস্তুকে তুমি যদি লিনিয়ার মোশনে রৈখিক গতিতে গতিশীল করতে চাও তাহলে ভর যে কাজগুলো করে, ঠিক একটা বস্তুকে তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘোরাতে চাও, একটা ত্বরণে যদি ঘোরাতে চাও, তখন জড়তার ভ্রামক ঠিক সেই ভরের ভূমিকাটা পালন করবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে ব্যাপারটা বুঝাই, তা দেখো মনে করো একটা বস্তু সোজা চলছে, একটা বস্তু সোজা চলছে। তো এখানে বেগের পরিবর্তনের হারটা কি? এ। এবং এই এ ঘটানোর জন্যে কিন্তু বস্তুর ওপর একটা বল প্রয়োগ করতে হয় এবং আমরা লিখি F সমান ma। তাহলে দেখো এ সমান আমরা লিখতে পারি F/m। তার মানে দেখো ত্বরণের সাথে ভরের সম্পর্কটা কি? F যদি কনস্ট্যান্ট হয় তাহলে ত্বরণ হচ্ছে ভরের ব্যস্তানুপাতিক। তার মানে ভর যদি বেশি হয় তার ত্বরণ কম হবে, আর ভর কম হলে তার ত্বরণ বেশি হবে। তার মানে এই ভর কিন্তু গতিশীল হওয়ার জন্য একটা বাধার সৃষ্টি করছে। ভর বেশি হলে বাধা বেশি, বাধা বেশি হলে ত্বরণ কম, ভর কম হলে বাধা কম, বাধা কম হলে ত্বরণ বেশি। এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু কৌণিক গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কৌণিক গতির ক্ষেত্রে বলতে আমি বোঝাচ্ছি, মনে করো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, এই বস্তুর ভর m, এটা ঘুরছে। এখন ঘূর্ণায়নের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসটাতে বলছিলাম, ঘূর্ণায়নের ক্ষেত্রে কিন্তু দেখো এই
বলের পরিবর্তে, মানে যেটা রৈখিক গতির ক্ষেত্রে যে সূত্রটা ছিল F সমান ma, কৌণিক গতিতে সেই সূত্রটা হবে কি, বলের পরিবর্তে বসবে টর্ক টাও, এই যে ভরের পরিবর্তে বসবে আই, আর এর পরিবর্তে বসবে আলফা। এম হচ্ছে ভরের পরিবর্তে বসবে আই হচ্ছে জড়তার ভ্রামক, আর এই যে ত্বরণের পরিবর্তে বসবে আলফা। তো এখানে আলফা কিন্তু কৌণিক ত্বরণ। এবার তুমি একটু চিন্তা করো, আলফা সমান কি, টর্ক বাই আই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেমন ভর বেশি হলে রৈখিক ত্বরণ কম হবে, ভর কম হলে রৈখিক ত্বরণ বেশি হবে, এখানে ঠিক তেমনি দেখো, একটা বস্তুকে ঘোরানোর জন্য তো টর্কের প্রয়োজন। তো টর্কের মান যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখো জড়তার ভ্রামক বেশি হলে কৌণিক ত্বরণ কম হবে, তার মানে বাধা বেশি, বেগ বৃদ্ধিটা কম হচ্ছে। আর আই যদি কম হয়, মানে জড়তার ভ্রামক যদি কম হয়, তাহলে আলফা হবে বেশি। তার মানে রৈখিক গতিতে কোনো বস্তুকে গতিশীল করতে গেলে ভর এসে যে বাধাটা দেয়, কোনো বস্তুকে তুমি যদি বৃত্তাকার পথে ঘোরাতে চাও, তখন ঠিক সেম বাধাটা দেয় হচ্ছে জড়তার ভ্রামক নামক এই রাশিটা। তাইলে ভর রৈখিক গতিতে যে ভূমিকা পালন করে, কৌণিক গতিতে এসে সেই ভূমিকা পালন করবে জড়তার ভ্রামক। তার মানে একদম ফাইনালি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা বস্তুর মনে করো ভর বেশি, তাহলে তাকে গতিশীল করা কঠিন হবে, আবার গতিশীল হয়ে গেলে তাকে থামানো কঠিন হবে। আবার মনে করো একটা বস্তুর জড়তার ভ্রামক বেশি, তাহলে ওই বস্তুটাকে আমার ঘোরানো কষ্ট হবে, কঠিন হবে। আবার যদি সে একবার ঘুরতে শুরু করে, তাহলে তাকে থামানোও কঠিন হবে, এই জড়তার ভ্রামক কম বেশির কারণে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার আমরা যাব জড়তার ভ্রামক নামক রাশিটার সংজ্ঞায়। মনে করো যে এইটা হচ্ছে একটা অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন, এই মানে এটা ঘূর্ণায়ন অক্ষ। এখন এই ঘূর্ণায়ন অক্ষ থেকে আর দূরত্বে একটা বস্তু কণা আছে, এই বস্তু কণার ভর হচ্ছে এম, এবং এই অক্ষটার সাপেক্ষে এই বস্তু কণাটা এই পথে ঘুরছে। এটাকে অক্ষ ধরে এটার চারপাশে এম ভরের বস্তুটা ঘুরছে। তাহলে একটা অক্ষের সাপেক্ষে একটা বস্তু ধরে নাও যে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে জড়তার ভ্রামক হচ্ছে, ইকুয়েশনটা লিখি সেখান থেকেই সংজ্ঞা দেওয়া যাবে। জড়তার ভ্রামক হচ্ছে আই সমান, এই বস্তুর ভর কত, বস্তুর ভর ইন্টু ঘূর্ণায়ন অক্ষ থেকে বস্তুর দূরত্ব কত, ঘূর্ণায়ন অক্ষ থেকে বস্তুর দূরত্বের উপর স্কোয়ার, এইটাই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কি, একটা বস্তুর ভর এবং ঘূর্ণায়ন অক্ষ থেকে বস্তুর দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলবো জড়তার ভ্রামক। তারপরে আই সমান আমরা লিখব ভর এম, ঘূর্ণায়ন অক্ষ থেকে বস্তুর দূরত্ব আর, আই সমান এম আর স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামক কাকে বলবো, ঘূর্ণায়নশীল একটা বস্তু কণার ভর এবং ঘূর্ণায়ন অক্ষ থেকে ওই বস্তু কণার দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলবো জড়তার ভ্রামক। এম এবং আর স্কোয়ারের গুণফলকে বলবো জড়তার ভ্রামক। এবং এটা খুবই স্বাভাবিকভাবে লেখা একটা সূত্র, এটা কিন্তু সবসময় এটা ব্যবহার হবে না, এটা বেসিক সূত্র, এটা হচ্ছে জড়তার ভ্রামকের বেসিক সূত্র। তাহলে জড়তার ভ্রামকের একক কি হচ্ছে বলো, একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, মাত্রা হবে ml স্কোয়ার, আর জড়তার ভ্রামক যেহেতু ভরের অনুরূপ রাশি, এটা হবে স্কেলার রাশি। ভরের অনুরূপ রাশি তাই এটা স্কেলার রাশি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে। দেখো
জড়তার ভ্রামক তিনটি বিষয়ের উপর নির্ভর করে। জড়তার ভ্রামক নির্ভর করে তিনটি বিষয়ের উপর। এক হচ্ছে বস্তুর অবশ্যই ভর, ভর যত বেশি হবে জড়তার ভ্রামক তত বেশি হবে, এটা একদম সব সময়ের জন্য সত্যি। ভর যত বেশি তার জড়তার ভ্রামকও তত বেশি, কারণ জড়তার ভ্রামক ভরেরই অনুরূপ একটা রাশি। শুধু একটা বস্তুকে গতিশীল করতে গেলে যদি রৈখিক গতিতে সোজা গতিশীল করতে চাও তাহলে ভর এসে যে কাজটা করে, ভরের যে গুরুত্ব, ঠিক একটা বস্তুকে যদি আমি ঘোরাতে চাই তখন সেই গুরুত্বটা পালন করে হচ্ছে জড়তার ভ্রামক। আমি আবারও বলছি, ভর বেশি হলে তাকে গতিশীল করা কঠিন, জড়তার ভ্রামক বেশি হলে তাকে ঘোরানো কঠিন। ভর বেশি হলে গতিশীল বস্তুকে থামানো কঠিন, জড়তার ভ্রামক বেশি হলে ঘূর্ণায়নশীল বস্তুকে থামানো কঠিন, একই জিনিস। তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করবে। 2, শর্টকাটে লিখলাম ব্যাসার্ধ, মানে এই যে অক্ষ থেকে বস্তুর দূরত্ব, ঘূর্ণায়ন ব্যাসার্ধ যেটাকে বলা হয়, ঘূর্ণায়ন ব্যাসার্ধ। আর 3 হচ্ছে ভরের বিন্যাস, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তিনটা বিষয়ের উপর জড়তার ভ্রামক নির্ভর করে। এক হচ্ছে বস্তুর ভর, 2 হচ্ছে ঘূর্ণায়ন ব্যাসার্ধ, যে ব্যাসার্ধে বস্তু ঘুরছে অবশ্যই ঘুরতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভরের বিন্যাস। ভরের বিন্যাসটা কেমন? মনে করো ভরের বিন্যাসের উপর নির্ভর করাতে হয়ে গেছে একটু ঝামেলা, কারণ তখন আর একটা সূত্র চলছে না, তখন ঝামেলা হয়ে যাচ্ছে। কেমন? মনে করো তোমাদেরকে আমি 10 কেজি লোহা দিলাম, মানে 1 খণ্ড লোহা দিলাম, সবাইকে 10 কেজি করে একটা করে লোহার খণ্ড দিলাম। এখন একজন বাসায় যে ওই লোহাটাকে গলিয়ে তৈরি করলো একটা গোলক, একজন তৈরি করলো একটা চাকতি, একজন তৈরি করলো একটা রড, একজন তৈরি করলো একটা সিলিন্ডার, ঠিক আছে, একজন তৈরি করলো একটা আয়তাকার পাত। এরকম বিভিন্ন আকৃতির বস্তু তৈরি হলো। তাহলে এটাও 10 কেজি লোহা, এটাও 10 কেজি লোহা, এটাও 10 কেজি লোহা, এটাও 10 কেজি লোহা, এটাও 10 কেজি লোহা। কিন্তু এই যে দেখো ভরের বিন্যাস, এখানে 10 কেজি লোহা একটা গোলক আকারে আছে, মানে একটা গোলকের মধ্যে বিন্যস্ত হয়ে আছে। এখানে 10 কেজি ভরকে পিঠায় একটা চাকতি বানানো হয়েছে, এটাকে একটা পিঠায় লম্বা করে দেওয়া হয়েছে, মানে একটা রড বানানো হয়েছে দণ্ড, এটাকে একটা সিলিন্ডার বানানো হয়েছে, আবার এটাকে পিঠায় একটা পাত বানানো হয়েছে। সবগুলোই 10 কেজি করে লোহা আছে, কিন্তু এইটা 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 এদের এক একটার জড়তার ভ্রামক কিন্তু এক একটার জড়তার ভ্রামক হবে এক একটা। তার মানে ভরটা শুধু ভরের উপর ডিপেন্ড করছে না, ভরটা বস্তুর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে তার উপরে কিন্তু জড়তার ভ্রামক নির্ভর করছে। আর ঘূর্ণায়ন ব্যাসার্ধের উপর নির্ভর করে। 2 নম্বরে বললাম ঘূর্ণায়ন ব্যাসার্ধ বলতে, এখন মনে করো যে এটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, নাকি এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, নাকি এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, নাকি এটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, নাকি এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে। অক্ষ চেঞ্জ হলেও জড়তার ভ্রামক চেঞ্জ হবে, কারণ অক্ষ চেঞ্জ হলে তো ব্যাসার্ধ চেঞ্জ হবে, ঘূর্ণায়ন ব্যাসার্ধ চেঞ্জ হবে, অক্ষ চেঞ্জ হলেও কিন্তু জড়তার ভ্রামক চেঞ্জ হবে। তার মানে তাহলে ভরের উপর ডিপেন্ড করছে, ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে, মানে অ্যাক্সিস চেঞ্জ হলে জড়তার ভ্রামক চেঞ্জ হবে, এবং এবং ভরের বিন্যাসের উপর, বস্তুটার আকৃতি কেমন, সেটা কি চাকতি নাকি সিলিন্ডার নাকি গোলক নাকি পাত, কেমন দেখতে, তার উপরেও জড়তার ভ্রামক কিন্তু নির্ভর করবে। বোঝা গেছে? তো এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা টোটাল বস্তুর জড়তার ভ্রামক তুমি কিভাবে বের করবা। আমরা এতক্ষণ কি করলাম, একটা বস্তু কণার জড়তার ভ্রামক বের করলাম, যে এটা একটা বস্তু কণা। এখানে বস্তু কণার জড়তার ভ্রামক যখন বের হয় তখন বস্তুর আকৃতি কেমন, আকার কেমন, সেটা তো মাথায় আনা হয় না, কারণ বস্তু কণা মানে তো একটা বিন্দু, সেইটা অক্ষের সাপেক্ষে মনে করে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছিল, আমরা জড়তার ভ্রামক লিখে দিলাম mr²। কিন্তু বস্তুটার যখন আকার আকৃতি চেঞ্জ হবে তখন তো তার জড়তার ভ্রামক কী হবে, চেঞ্জ হবে, সেইটাতে আমরা যাব। এবার দেখো
তাহলে যদি একটা টোটাল বস্তুর যদি জড়তার ভ্রামক তোমাকে বের করতে বলে তাহলে তুমি কী করবা, মোট জড়তার ভ্রামক আর কি, বস্তুর মোট জড়তার ভ্রামক। আচ্ছা মনে করো এটা একটা বস্তু, এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এই যে বস্তুটা দেখছো এটা হচ্ছে ঘূর্ণায়ন অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে, কিন্তু এই বস্তুটা দেখো একটা যে কোনো আকৃতির যে কোনো শেপের একটা বস্তু। মনে করো এই বস্তুর মধ্যে আমি এখানে একটা বস্তু কণা ধরলাম, এটার ভর m1 আর এই বস্তু কণার দূরত্ব r1। এখানে আরেকটা বস্তু কণা ধরলাম, এটার ভর m2, এটার দূরত্ব r2। এখানে আরেকটা বস্তু কণা ধরলাম m3, এটার দূরত্ব r3। এখানে একটা বস্তু কণা ধরলাম মনে করো mn, এটার দূরত্ব হচ্ছে rn। এইভাবে মনে করো এই বস্তুর মধ্যে n সংখ্যক কণা আছে। তাহলে এই যে এখানে একটা বস্তু কণা আমি ধরছি m1, তাহলে বলো তো m1 এর জড়তার ভ্রামক কত হবে? m1 এর জড়তার ভ্রামক হবে I1 সমান m1 r1 স্কোয়ার। আবার m2 আরেকটা কণা আমি ধরছি m2, তাহলে বলো তো m2 এর জড়তার ভ্রামক কত হবে? I2 সমান m2 r2 স্কোয়ার। আবার মনে করো m3 এর জড়তার ভ্রামক কত হবে? I3 সমান m3 r3 স্কোয়ার। এইভাবে mn এর জড়তার ভ্রামক কত হবে? mn rn স্কোয়ার। এই বস্তু কণার মধ্যে মোট কতগুলো কণা আছে? বস্তুর মধ্যে মোট n সংখ্যক কণা আছে। তাহলে আমরা যদি মোট জড়তার ভ্রামক বের করতে চাই, মোট জড়তার ভ্রামক, তাহলে I সমান হবে I1 I2 I3 সব যোগ হবে, তার মানে এটা হবে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার, এইভাবে m4 r4 স্কোয়ার হবে, চলবে, দিয়ে হবে mn, সব জড়তার ভ্রামক যোগ করতে হবে। তার মানে এটা নিয়ম হচ্ছে একটা বস্তুর মধ্যে যতগুলো কণা আছে সবার জড়তার ভ্রামক বের করে যোগ করতে হবে। তো এখানে আমরা তো এইভাবে না লিখে যদি সামেশন আকারে এটা লিখি, এটা আমরা দিব 1 এর পরিবর্তে দিব I, r1 এর r1 r2 r3 এর পরিবর্তে দিব ri। I এর মান কিন্তু 1 থেকে n পর্যন্ত। এইটা হচ্ছে আমার টোটাল জড়তার ভ্রামক I সমান সামেশন I এর মান 1 থেকে n পর্যন্ত mi ri স্কোয়ার। তাহলে I এর মান এখানে একবার 1 বসবে তখন এটা পাবো, একবার 2 বসবে তখন এটা পাবো, 3 বসলে এটা পাবো, 4 বসলে এটা পাবো এবং n বসলে এটা পাবো। এটাকেই শর্টকাটে আমরা এইভাবে লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে যে থিওরিটিক্যালি পসিবল হলেই প্র্যাকটিক্যালি তো এই সূত্র দিয়ে জড়তার ভ্রামক বের করা সম্ভব না। একটা বস্তুর মধ্যে কোটি কোটি পার্টিকেল থাকবে, তাদের জড়তার ভ্রামক বের করে যোগ করা কি মুখের কথা? এটা তো সম্ভব না। এইটার জন্য আমরা কি করব? এইটার জন্য আমরা একটা নতুন পদ্ধতিতে যাব। সেটা কি পদ্ধতি? হচ্ছে মনে করো এই বস্তুটার টোটাল বস্তুর ভর, মনে করো এই অক্ষের সাপেক্ষে এই বস্তু, এটা তোমার অ্যাক্সিস অফ রোটেশন, এই বস্তুটার ভর, টোটাল বস্তুর ভর মনে করো m, কিন্তু আমরা এটার একটা ক্ষুদ্র অংশ নিলাম। এই ক্ষুদ্র অংশের ভর হচ্ছে dm, আর এই ক্ষুদ্র অংশটা তো একটা কি ক্ষুদ্র অংশ মানে একটা বিন্দু, এই ক্ষুদ্র অংশের দূরত্ব হচ্ছে r। তা দেখো এই টোটাল বস্তুর একটা ক্ষুদ্র অংশ আমি ধরলাম কত? dm, আর dm অংশটার দূরত্ব কত? r। তাহলে ওই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কত? ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হবে ক্ষুদ্র মানে di, di সমান হবে dm r স্কোয়ার। এখন এইটা থেকে তুমি যদি টোটাল জড়তার ভ্রামক বের করতে চাও তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। di কে ইন্টিগ্রেশন করলে উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিতে হবে, এটা হবে I সমান হবে dm r স্কোয়ার। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি লিমিট সহকারে, তাহলে যে কোনো আকৃতির বস্তুর জন্যে আমরা জড়তার ভ্রামক এটা দিয়ে বের করতে পারবো। এইটাই হচ্ছে অরিজিনাল প্রসেস, টোটাল বস্তুর জড়তার ভ্রামক বের করা। I সমান ইন্টিগ্রেশন dm r স্কোয়ার। এটা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, তার ইন্টিগ্রেশন মানেই সমষ্টি, এই যে সামেশন।
একটা পার্টিকেলের জড়তার ভ্রামক তার সমষ্টি, এখানে একটা ক্ষুদ্র পার্টিকেলের জড়তার ভ্রামকের সমষ্টি হচ্ছে টোটাল জড়তার ভ্রামক। তাহলে মনে রাখবা যে জড়তার ভ্রামক বের করার একদম মূল সূত্র এটা, dm r স্কয়ার। ঠিকঠাক মতো যদি আমি এটা করতে পারি, এটা সাধারণভাবে লিখলাম, ক্যালকুলেশন করার সময় বুঝতে পারবা, ঠিকঠাক মতো যদি dm এর মান আর r এর মানটা আমরা বসাই, লিমিট বসায় যদি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমরা যে কোনো বস্তুর জড়তার ভ্রামক এখান থেকে বের করতে পারবো। আর একটা ছোট্ট জিনিস আছে এখানে দেখো, যে আর একটা পদ্ধতি আছে জড়তার ভ্রামক বের করার, সেটা হচ্ছে মনে করো এটা অ্যাক্সিস অফ রোটেশন, এইটা বস্তু, এই বস্তুর ভর কত m। এখন এই বস্তু অনেক বিন্দু বিন্দু দিয়ে তৈরি, তাই না, অনেক বিন্দু দিয়ে তৈরি, কিন্তু এই বস্তুর মধ্যে এমন একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুটা, যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এটা আমি ধরে নিলাম যে এই বিন্দুটাতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা দেখছো, এই বিন্দুর ভর কত m, আর অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটাকে বলা হয় k। তাহলে যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত, ওই বিন্দু থেকে অক্ষের দূরত্বটাকে আমরা k বলছি। তাহলে বলো তো এই বিন্দুর জড়তার ভ্রামক কত হবে, এই বিন্দুর ভর কত m, দূরত্ব কত k, তাহলে m r স্কয়ারের জায়গায় হবে I সমান m k স্কয়ার। ওকে, এখন এই I যদি টোটাল যে বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, মানে এবং এটা হয়, যদি সমান হয় তখন এই দূরত্বটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখানে আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কি, সংজ্ঞাটা বই থেকে পড়বো, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। সেটা কি, যে একটা বস্তুর, ভালোভাবে শুনবা, বুঝতে না পারলে আরেকবার টেনে শুনবা, 10 সেকেন্ড আগে টেনে দিয়ে শুনবা। সেটা কি, দেখো একটা বস্তুর সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিয়ে ওই বিন্দুর জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। আর চক্রগতির ব্যাসার্ধ তুমি যদি জানো, তাহলে তুমি এই একটা সূত্র দিয়েই জড়তার ভ্রামক বের করতে পারবা, যে টোটাল বস্তুর ভর বসাবা আর চক্রগতির ব্যাসার্ধের ওপর স্কোয়ার দিয়ে গুণ করবা, তাহলেই তুমি জড়তার ভ্রামক পেয়ে যাবা। তাহলে চক্রগতির ব্যাসার্ধ জানতে পারলে জড়তার ভ্রামক বের করা সবচেয়ে সোজা, কোনো সূত্রের দরকার নেই, শুধু এই সিম্পল I সমান m k স্কোয়ার দিয়ে m এর মান হচ্ছে টোটাল বস্তুর ভর, k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে বললাম যে একটা বস্তুর সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত বিবেচনা করে সেই বিন্দুর জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম জড়তার ভ্রামক কি। জড়তার ভ্রামক হচ্ছে কোনো বস্তুকে যখন আমরা ঘুরাতে যাব তখন জড়তার ভ্রামকটাই জড়তা হিসাবে কাজ করবে। জড়তার ভ্রামক বেশি হলে ঘোরানো কঠিন, জড়তার ভ্রামক কম হলে তাকে ঘোরানো সোজা। তারপরে বললাম জড়তার ভ্রামক কাকে বলে, জড়তার ভ্রামকের একক, মাত্রা, জড়তার ভ্রামক কী ধরনের রাশি, জড়তার ভ্রামকের 3টা বিষয়ের উপর নির্ভর করে জড়তার ভ্রামকের মান। এই 3টা বিষয়, ভর, ব্যাসার্ধ, ভরের বিন্যাস, এই 3টা বিষয়। তারপরে আমরা পড়লাম টোটাল বস্তুর জড়তার ভ্রামক, ইন্টিগ্রেশন প্রসেসে কিভাবে জড়তার ভ্রামক বের করা যাবে সেই সূত্রটা দেখলাম, আর পড়লাম চক্রগতির ব্যাসার্ধ। এর পরের ক্লাসে আমরা কি পড়ব, এর পরের ক্লাসে আমরা বিভিন্ন আকৃতির বস্তুর জন্যে বিভিন্ন রকম জড়তার ভ্রামকের সূত্র বের করা শিখব। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।